নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস অদৃষ্টের পরিহাস, আজকের দ্বিতীয় এবং শেষ পর্ব। দীপক বাড়ি থেকে বের হয়ে প্রথমে যায় কাশীপুর থানায়। ওসি মিস্টার দেশাইকে দীপক সাদর অভিবাদন জানান। কি সৌভাগ্য, আপনি খবরটা পেয়েই জরুরি ইনভেস্টিগেশন করবার জন্য লেগে গেছেন মিস্টার চ্যাটার্জি। দীপক হেসে বলে, যে কোনো কেসই দ্রুত সলভ করে ফেলে আনন্দ পাই আমি। তা তো জানি, মিস্টার দেশাই বলেন, কিন্তু এখনো কোনো ট্রেস আবিষ্কার করতে পারলেন কি? না, একটা পয়েন্ট জানবার জন্যেই এসেছিলাম আপনার কাছে, কিন্তু তার চেয়েও বড় একটা খবর আছে মিস্টার চ্যাটার্জি। বড় খবর? হ্যাঁ, যেখানে পুলিশ কনস্টেবলটির মৃতদেহ পাওয়া গিয়েছিল তার থেকে কিছু দূরেই ব্যারাকপুর ব্রিজ। ব্রিজের নিচে খালের ধারে আজ একখানা রক্তমাখা ছুরি কুড়িয়ে পাওয়া গেছে। সে কি মিস্টার দেশাই? হ্যাঁ, এটা আবিষ্কার করেছেন ওই অঞ্চলেরই স্থানীয় একজন লোক। কি করে আবিষ্কার হলো সেটা? লোকটি কি একটা কাজে খালের ধারে গিয়েছিল, সেখানেই দেখতে পায় রক্তমাখা ছুরিটা। সেটা পেয়েই সে কুড়িয়ে নিয়ে এসে থানায় জমা দিয়েছে। লোকটিকে কি কোনো রকম সন্দেহ করা চলে? না, সে একজন সাধারণ কারখানা মজুর। কোনো আঙুলের ছাপটাপ কি ছোড়াটায় পাওয়া গেছে? হ্যাঁ, লোকটার আঙুলের ছাপ ছাড়াও অন্য একটি হাতের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে তাতে। আচ্ছা, ছোড়াটা একবার দেখান তো। মিস্টার দেশাই হাঁকলেন, দরওয়াজা! একজন পুলিশ কনস্টেবল এসে সেলাম ঠুকে দাঁড়ালো। বুটের শব্দ হলো খট। জমাদার সাহেবকে তলব করো। আবার খট। দরওয়াজার প্রস্থান। একটু পরেই জমাদার সাহেবের আগমন। মিস্টার দেশাই বললেন, কালকের ছোড়াটা এনে দেখান তো। মিনিট তিনেক পর জমাদার সাহেব সাবধানে একটা কাগজ দিয়ে ধরে ছোড়াটা নিয়ে এলো। এই নিন স্যার। দীপক ভালো করে দেখল ছোড়াটা। লম্বায় ইঞ্চি 10 হবে তার ফলাটা। ধারালো ইস্পাত দিয়ে তৈরি সেটা। ফলার অনেকটা জুড়ে শুকনো রক্ত জমাট বেঁধে আছে। ছোড়ার বাটে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে, সেগুলো কি শঙ্কর প্রসাদের? দীপক প্রশ্ন করে। ও, সেই পুরনো কালপ্রিট শঙ্কর প্রসাদ? না। আশ্চর্য ব্যাপার স্যার, শঙ্কর প্রসাদ বহুদিন আগে একবার কনভিক্টেড হয়েছিল। তার আঙুলের ছাপের রেকর্ড আছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল, কিন্তু এটা শঙ্কর প্রসাদের হাতের ছাপ নয়। কি করে যে এমনটা সম্ভব হলো তা বুঝতে পারছি না। শঙ্কর প্রসাদের ওপর আপনার সন্দেহ কি সুদৃঢ়? হ্যাঁ, সেদিন রাতে শঙ্কর প্রসাদ দমদম থেকে ফিরছিল এ খবরও পেয়েছি। এ রাস্তা ছাড়া সে দমদম থেকে কি করে ফিরবে? কিন্তু ছোড়ার বাটে অন্য ছাপ। গোলকধাঁধায় পড়ে বেশ জব্দ হয়েছেন, কি বলেন? দীপকের স্বরটা লঘু। কিন্তু স্যার, আপনাকে তো মোটেই চিন্তিত বলে মনে হচ্ছে না। না হবার কারণও অবশ্যই আছে। তার মানে? মানে অত্যন্ত সহজ। প্রকৃত হত্যাকারী কে, এই কনফিউশন। তা একটু ভালো করে মাথা ঘামান না। কিভাবে? দুজন হত্যাকারীও তো হতে পারে। একই লোকের দুজন হত্যাকারী? বুঝেছি, আপনার মাথায় আসছে না এখন। যাক, পরেই সব ব্যাপার স্পষ্ট করে বলবো। শুধু জেনে রাখুন, সেই দিনই বৈকাল থেকে একজন ধনী ব্যক্তি 1,00,000 টাকা সহ ওই অঞ্চলেই নিখোঁজ হয়েছিলেন। কে সেই ধনী ব্যক্তি? সেটা এখনও থানায় ডায়েরি হয়নি, তবে শিগগিরই হবে। আপনি এ সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু তবুও সমস্ত ব্যাপারটা ধোঁয়াটে বলে মনে হচ্ছে। তা হবে বটে, কিন্তু পরে দেখবেন সমস্ত জটিলতা অত্যন্ত সহজেই সলভ হয়ে গেছে। যাক, এখনকার মতো চলি। উপযুক্ত সময়ে আবার দেখা করব। কথা না বাড়িয়ে দ্রুত পদে ঘর ছেড়ে বেরিয়ে যায় দীপক। আত্মহত্যা করতে উদ্যত শঙ্করপ্রসাদ সোজা হয়ে দাঁড়ায়। বিচিত্র একটা চিন্তা যেন খেলা করতে থাকে তার মনে। না,
আত্মহত্যা নয়। আত্মহত্যা করে এর প্রায়শ্চিত্ত হতে পারে না। তার চেয়ে অনেক ভালো হচ্ছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, সে তাই করবে। আইনের চোখে যে পাপ সে করেছে, আইনই তার শাস্তি দিক। আইন উপযুক্ত শাস্তি বিধান করলে সে তা মাথা পেতে নেবে, কিন্তু নিজের হাতে শাস্তি নিলে উপযুক্ত শাস্তি গ্রহণ হবে না। তিল তিল করে অনুতাপের আগুনে এর প্রায়শ্চিত্ত হোক। মৃত্যু, অদ্ভুত কথাটা, বিচিত্র। শঙ্করপ্রসাদের একে একে মনে পড়ে সেই মৃত্যু পথযাত্রীদের করুণ মুখগুলির কথা, যাদের সে নিজের হাতে হত্যা করেছে, যাদের অন্তিম মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের কয়েকটি দীর্ঘশ্বসিত প্রহর। কি বীভৎস দেখায় মৃত্যুর পূর্বে তাদের মুখের চেহারাগুলি! কি যেন একটা অপরিসীম করুণতা লেপ্টে থাকে তার সঙ্গে। ভয়ার্ত মানুষের চেহারা তার কাছে নতুন ধরনের আনন্দ পরিবেশন করে এসেছে এতদিন। শঙ্করপ্রসাদ ভাবে, মৃত্যুর পূর্বে তার মুখের চেহারাও নিশ্চয়ই পাল্টে যাবে। তার মুখেও খেলা করবে এমনই ভয়ার্ত ভাব। দেখাই যাক না কেমন দেখায়। শঙ্করপ্রসাদ উঠে যায় ঘরের কোণের দিকে। ড্রয়ারটা খুলে বের করে একটা রিভলভার। কার্তুজ ভরা আছে তাতে, লোড করা। ট্রিগারটা টিপলেই গুলি বেরিয়ে আসবে। শঙ্করপ্রসাদ রিভলভারের নলটা চোয়ালের নিচে চেপে ধরে। তারপর নিজে গিয়ে বসে একটা আয়নার সামনে। বিশাল আয়নাটা। তার সারা শরীর আয়নার বুকে প্রতিবিম্বিত হচ্ছে, কিন্তু কই, তার মুখ তো বীভৎস দেখাচ্ছে না। এমন কেন হলো? তবে কি সে এমনই চুপচাপ বসে থেকেই মৃত্যুকে আলিঙ্গন করবে? তাই বা কি করে সম্ভব? আচ্ছা, সে যদি মনে করতে থাকে যে সে আত্মহত্যা করবে, তাহলে কেমন দেখাবে তার মুখ? শঙ্করপ্রসাদ চোয়ালের নিচে আরও জোরে রিভলভারটা চেপে ধরে। মনে মনে ভাবতে চেষ্টা করে, আর মাত্র কয়েকটি মুহূর্ত তার আয়ু, মাত্র কয়েকটি মুহূর্ত। তারপরেই তার অন্তিম নিঃশ্বাস বাতাসের বুকে মিলিয়ে যাবে। সে মৃত্যুকে আলিঙ্গন করবে। কিন্তু কই, তবুও তো তার মুখে কোনো ভয়ের রেখা ফুটছে না। এই কি অসম্ভব ব্যাপার! প্রচণ্ড বেগে অট্টহাসি হেসে ওঠে শঙ্করপ্রসাদ। সারা বাড়ি যেন গম গম করতে থাকে তার হাসির শব্দে। রিভলভারটা টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ায়। তারপর সামনে রাখা বিরাট পেপার ওয়েটটা ছুঁড়ে মারে আয়নায় তার প্রতিবিম্বটার দিকে। ঝনঝন! আয়নার কাজ ভেঙে ভেঙে পড়ে। সারা ঘরের মেঝেতে কাচের টুকরোগুলি ছড়িয়ে যায়। ভাঙা আয়নায় প্রতিফলিত শঙ্করপ্রসাদের মুখখানা এবার বীভৎস দেখায়, আঁকা বাঁকা, ভাঙা ভাঙা। হো হো করে হেসে ওঠে শঙ্করপ্রসাদ। এতক্ষণ যেন ঠিক এইটাই চাইছিল। দ্রুত পদে সে বেরিয়ে যায় ঘর ছেড়ে। থানায় গিয়ে আত্মসমর্পণ করবার জন্যে মনকে প্রস্তুত করে নেয়। সোজা কাশীপুর থানায় এসে ভেতরে ঢুকে পড়ে শঙ্করপ্রসাদ। সামনেই দেখা হয় একজন অফিসারের সঙ্গে। কি প্রয়োজনে আপনি এখানে এসেছেন? আমি একবার ওসির সঙ্গে দেখা করতে চাই। মিস্টার দেশাই, সোজা ভেতরের ঘরে চলে যান। শঙ্করপ্রসাদ ভেতরের ঘরে প্রবেশ করে। সামনেই বসেছিলেন ওসি মিস্টার দেশাই। নমস্কার, শঙ্করপ্রসাদ বলে। প্রতি নমস্কার জানিয়ে মিস্টার দেশাই প্রশ্ন করেন, আপনার সাক্ষাতের কারণ খুলে বলুন। এমন সময় শোনা যায় পায়ের শব্দ। প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি ঘরের মধ্যে প্রবেশ করে। আসুন মিস্টার চ্যাটার্জি। নমস্কার মিস্টার দেশাই। তারপর খবরাখবর কি? নতুন খবর কিছু নেই, কেবল ইনি এসেছেন আমার সঙ্গে দেখা করবার জন্যে। অবশ্য কি প্রয়োজনে তা এখনো বলেননি। দীপক আসন গ্রহণ করে। শঙ্করপ্রসাদের দিকে চেয়ে প্রশ্ন করে, আপনার নাম? শঙ্করপ্রসাদ মিশ্র। ও, আপনার নামেই পুলিশ বাহিনী এত চঞ্চল? হতে পারে, অবশ্য আমি অত খবর রাখবার অবকাশ পাই না। ভালো কথা, বসুন ওই চেয়ারটায়। পকেট থেকে একটা সিগারেট কেস বের করে দীপক একটা সিগারেট এগিয়ে দেয় শঙ্করপ্রসাদের দিকে। মিস্টার দেশাই উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। সভয়ে তিনি বলে ওঠেন,
দরওয়াজা! একজন পুলিশ কনস্টেবল এসে সেলাম ঠুকে দাঁড়ায়। জি সাব। দীপক হেসে ওঠে, ইঙ্গিতে মিস্টার দেশাইকে নিরস্ত হতে বলে দরওয়াজার দিকে তাকিয়ে বলে, পরে তোমাকে ডাকা হবে, আপাতত কোনো প্রয়োজন নেই, পরে প্রয়োজন হলে জানানো হবে। সেলাম। দরওয়াজার প্রস্থান। দীপক শঙ্করপ্রসাদের দিকে চেয়ে বলে, কই, ওটা ধরান। শঙ্করপ্রসাদ হেসে সিগারেটটা ধরায়। দীপক নিজেও একটা সিগারেট ধরায়, একটা এগিয়ে দেয় মিস্টার দেশাইয়ের দিকে। দেখুন মিস্টার মিশ্র, দীপক শুরু করে, আপনি যে এখানে আত্মসমর্পণ করতে এসেছেন তা আমি বুঝতে পারছি। আমি জানি আপনার মধ্যে একটা বিপুল অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। বিগত দিনের যত স্মৃতি তারা ঘুরে বেড়ায় আপনার পেছনে, দিবারাত্র আপনাকে অনুসরণ করে। তাদের সে বীভৎসতা আপনি আর সহ্য করতে পারছেন না। উহ! শঙ্করপ্রসাদ দারুণ উদ্বেগে আর অসহনীয় উত্তেজনায় সোজা হয়ে দাঁড়ায়। শুনুন মিস্টার মিশ্র, দীপক বলে, অযথা উত্তেজিত হবেন না আপনি। আপনার মনকে অযথা এভাবে ফিকল করে তুলবেন না। কিন্তু, কোনো কিন্তু নয়, কোনো দ্বিধা সংশয় নয়। আজ আপনি জীবনের প্রতি সমস্ত মমতা ত্যাগ করেছেন। কাজেই আপনার মনের সমস্ত কথা আমার কাছে নিঃশেষে খুলে বলতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই। না মিস্টার চ্যাটার্জি, আমি তা পারব না, কিছুতেই না। পারবেন, নিশ্চয়ই পারবেন। মনকে দৃঢ় করুন, সবল করুন। হ্যাঁ, এবার বলতে শুরু করুন আপনার কাহিনী। সোজা উঠে দাঁড়ায় শঙ্করপ্রসাদ, ধীরে ধীরে বলে, বেশ, এবার শুনুন আমার পুরনো দিনের ইতিহাস। আজ থেকে ঠিক 6 বছর আগে একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় ঘটে আমারই এক বন্ধুর মাধ্যমে। তার নাম ছিল অনমিত্রা। ধীরে ধীরে সে পরিচয় পরিবর্তিত হয় নিবিড় ভালোবাসায়। আমি ছিলাম কলেজের একজন সেরা ছাত্র, ধনীর ছেলে। তাছাড়াও সে সময় অপূর্ব দৈহিক সৌন্দর্য ছিল আমার, তাই সেও আমার প্রতি আকৃষ্ট হয়েছিল, আমাকে ভালোবেসেছিল। কিন্তু তারপরেই যেন শুরু হলো বিয়োগান্ত নাটক। নিষ্করুণ বিধাতা যেন আমার জীবন নিয়ে কঠোর এক খেলা খেলতে শুরু করলেন। একদিন, কথা শেষ হয় না, গুরুম গুরুম প্রচণ্ড শব্দ, পিস্তলের গুলি, ধোঁয়া। শঙ্করপ্রসাদ লুটিয়ে পড়ে ঘরের মেঝের ওপর। ছটফট করতে করতে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে সে। দীপক ও মিস্টার দেশাই ছুটে যায় তার দিকে। জানালার বাইরে থেকে গুলি ছুঁড়ে শঙ্করপ্রসাদকে আহত করা হয়েছে। সকলে ছুটে যায় বাইরের দিকে। দেখা যায় দ্রুতগামী একটা ঢাকা মোটর ছুটে চলেছে রাস্তা ধরে দক্ষিণের দিকে। মিস্টার দেশাই চিৎকার করে বলে ওঠেন, ওদের অনুসরণ করুন মিস্টার চ্যাটার্জি, এক্ষুনি গাড়িটা তৈরি করতে বলুন। দীপক হেসে বলে, সেজন্যে চিন্তিত হবার কারণ নেই মিস্টার দেশাই। ওদের কোথায় পাওয়া যাবে তা আমি ভালো করে জানি। চলুন, ভেতরে যাওয়া যাক। হতভম্ব মিস্টার দেশাইয়ের মুখ থেকে কোনো কথা বের হয় না। সন্ধ্যা হয়ে গেছে। দীপক আর মিস্টার দেশাইকে সেদিনই দেখা যায় দক্ষিণ কলকাতার নির্জন অংশে একটা বাড়ির সামনে ঘোরাফেরা করতে। দীপকের দিকে চেয়ে মিস্টার দেশাই বলেন, আমাকে হঠাৎ বিনা কারণে, বিনা নোটিশে এখানে টেনে আনলেন কেন? দীপক বলে, আপনার কোনো চিন্তা নেই, আপনি শুধু অপেক্ষা করুন বাইরে, আমি সব ম্যানেজ করব। কিন্তু আপনি কিছুটা দূরে অপেক্ষা করবেন শুধু, আমি ভেতরে প্রবেশ করছি। যদি কোনো বিপদে পড়ি তবে তা থেকে রক্ষা করবেন আপনি। আপনি এ দায়িত্ব নিতে রাজি থাকলেই আমি ভেতরে যেতে পারি। কিন্তু আপনি হঠাৎ এত বড় বিপদের ঝুঁকি মাথায় নিচ্ছেন কেন, তা বুঝতে পারছি না দীপকবাবু। আপনার বোধহয় মনে আছে যে আমি বলেছিলাম কোথায় ওদের পাওয়া যাবে তা আমি জানি। সেই সূত্রটুকু বের করবার জন্যেই আজ আমাকে এখানে আসতে হয়েছে। কিন্তু আপনি যদি সঙ্গে না থাকেন তবে ততটা ভরসা পাওয়া যায় না। বেশ, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। মিস্টার দেশাই চুপচাপ দাঁড়ান। দীপক বলে, আচ্ছা চলি মিস্টার দেশাই। দীপক দ্রুত পদে জলের পাইপটা বেয়ে তরতর করে ওপরে উঠে যায়। দোতলার জানালা। দীপক ভেতরে প্রবেশ করে না, জানালার সামনে দাঁড়ায়। ভেতরে উঁকি মেরে দেখতে চেষ্টা করে কী ঘটনা ঘটছে সেখানে। শিকলে বাঁধা একটা কুকুর ঘেউ ঘেউ করতে থাকে।
বলিষ্ঠ দেহ একজন লোক হেঁকে ওঠে। জিমে, জিমে, চুপ করো। দিনরাত কানের কাছে চিৎকার ভালো লাগে না। তার ঠিক সামনের টেবিলের ওপাশে বসেছিল আর একজন লোক। সে এবার প্রশ্ন করে, আমার কথার উত্তর কিন্তু এখনো পেলাম না। আমার উত্তর দেবার কিছু নেই। সব কিছু ঘটনার মূল কেন্দ্রই হচ্ছে টালার সেই ব্যাপারটার ওপরে। তার মানে কবে ওদের কাছ থেকে উত্তর পাবে জিজ্ঞাসা করতে পারি কি? নিশ্চয়ই, যত সত্বর সম্ভব চেষ্টা করছি। মনে হয় 2-1 দিনের মধ্যেই। আমি শুধু উপলক্ষ মাত্র, আমার কিছু করবার নেই এ ব্যাপারে। ওদের কাছ থেকে উত্তর না পেলে কথা শেষ হয় না। দীপক হঠাৎ প্রচণ্ড বেগে হেঁচে ওঠে। বহু চেষ্টা করেও সে হাঁচিটা চাপতে পারে না। কে? দুজনে সোজা হয়ে দাঁড়ায়। তরতর করে নেমে আসে দীপক। পথের ওপাশেই অপেক্ষা করছিলেন মিস্টার দেশাই। দীপককে এত দ্রুত নামতে দেখে তিনি সন্দেহ করেন নিশ্চয়ই একটা কিছু ব্যাপার ঘটে গেছে। কিন্তু কী ব্যাপার তিনি তা আন্দাজ করতে পারেন না। পেছন থেকে চিৎকার ভেসে আসে, চোর, চোর! ঘন ঘন কুকুরের চিৎকার। দুজনে দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটাতে উঠে বসে। গাড়িতে উঠে বসেই দীপক সেলফ স্টার্টারে চাপ দেয়। মৃদু গর্জন করে ইঞ্জিন সচল হয়ে ওঠে। গাড়ি তাদের বুকে নিয়ে ছুটে চলল মহানগরীর পথ ধরে। রাত তখন 8:30টার বেশি নয়, সন্ধ্যা 8:30। দীপক চ্যাটার্জির সহকারী রতনলালের সঙ্গে দীপকের কথা হচ্ছিল। রতন বলল, আজ অবধি কিন্তু ব্যাপারটার কোনো হদিশ বের করা গেল না দীপক। যাই বল, এই ব্যাপারটা কেমন যেন রহস্যময়। দীপক বলে, আপাত দৃষ্টিতে তাই মনে হয় বটে। শঙ্কর প্রসাদ একজন মরবিড ক্রিমিনাল। ক্রাইমটাই তার নেশা। তাই সে হয়তো পুলিশ কনস্টেবলটাকে হত্যা করল, কিন্তু একজনের স্বার্থে সে আঘাত করতে চলেছিল তার স্বীকারোক্তির মধ্য দিয়ে। তাই সে সবার আড়াল থেকে তাকে প্রকাশ্যে থানার মধ্যে এসে গুলি করে পালিয়ে গেল। এখনো পর্যন্ত শঙ্কর প্রসাদের আঘাতটা কতদূর মারাত্মক জানি না। সে এখনো বেঁচে আছে না ইতিপূর্বেই মারা গেছে তাও বুঝতে পারছি না আমি। প্রথম দর্শনে ব্যাপারটা অদ্ভুত বলেই মনে হয়, তাই না? সেই কথাই তো আমি বলছি। পত্রিকাওয়ালারা তো একসঙ্গে সব আদা নুন খেয়ে লেগে গেছে পুলিশ বাহিনীকে অশ্রাব্য কুশ্রাব্য সব মন্তব্য দিয়ে বিভূষিত করতে। ওসি মিস্টার দেশাই তো সকাল থেকে 2-3 ফোন করেছেন, কিন্তু এ রহস্য ভেদ করতে হবে সদল বলে নয়, একা, সম্পূর্ণ একা। আমাকে আর তোকে এক্ষুনি যেতে হবে 48 নম্বর মনোহরপুকুর রোডে। তার আগে শুধু একটা খবর জানতে চাই। সে কি কথা? হ্যাঁ, ওটা হচ্ছে প্রণতি দেবীর বাড়ি। যে প্রণতি দেবী সেদিন আমার কাছে এসেছিলেন আমার সাহায্য পাবার জন্যে। কিন্তু সেখানে কেন? আমার মনে হচ্ছে প্রণতি দেবীর বাবা শিবপ্রসাদ বাবুর অন্তর্ধানের সঙ্গে শঙ্কর প্রসাদের ব্যাপারটার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কি করে তা সম্ভব? খুলে বলে তোকে বোঝাতে পারবো না, তবে ঘটনা পরম্পরায় প্রমাণ পাওয়া যাবে নিশ্চয়ই। যাক, আমার সঙ্গে রওনা হতে তোর কোনো আপত্তি নেই তো? না না, আমি চাই অ্যাকশন, চাই কাজ। চুপচাপ বসে থেকে সময় নষ্ট করতে রাজি নই আমি। বেশ, চল। আমার মনে হয় শিগগিরই এই রহস্যের সমাধান করবার মতো সূত্র আমার হাতে আসবে। টেলিফোনের রিসিভারটা তুলে দীপক কাশীপুর থানার সঙ্গে সংযোগ স্থাপন করে। হ্যালো, কে? আমি মিস্টার দেশাই কথা বলছি। উত্তর ভেসে আসে। শুধু একটা খবর জানবার জন্য আপনাকে টেলিফোন করছি মিস্টার দেশাই। কী খবর জানতে চান বলুন। খবরটা মারাত্মক কিছু নয়। শঙ্কর প্রসাদকে কি হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে? হ্যাঁ। তার জ্ঞান কি ফিরে এসেছে? একটু আগে জ্ঞান ফিরে এসেছে বটে, তবে রক্তক্ষরণে ভয়ানক দুর্বল হয়ে পড়েছে। ব্লাড ট্রান্সফিউশন করা হলে জীবনের ভয়বোধ একটু কমে যাবে, কারণ ওকে বাঁচানো আমাদের অবশ্য কর্তব্য। সে চেষ্টা আমরা প্রাণপণে করছি মিস্টার চ্যাটার্জি। স্যালাইন আর অ্যাট্রোপিন ইঞ্জেকশন দিয়েছেন ডাক্তার সাহেব। বলেছেন জীবনের ভয় বিশেষ নেই, তবে সম্পূর্ণ সেরে উঠতে 8-10 দিনের কিছু বেশি লাগবে। গুলিটা লেগেছিল কোথায়? ডান বাহুতে। ওরা বোধহয় বুক লক্ষ্য করেই গুলি করেছিল, তবে সৌভাগ্যবশত সেটা লেগেছে হাতে, তাই এ যাত্রা প্রাণে বেঁচে যাবে বলেই মনে হয়। কিন্তু আপনি এ খবরটা জানতে চাইছেন কেন? শঙ্কর প্রসাদের বেঁচে থাকা আমি চাই। আমার তদন্তে তাহলে বিরাট একটা সাহায্য করতে পারবে সে।
কিন্তু সে কেমন নিঝুম মেরে গেছে। পৃথিবীর কোনো কিছুর প্রতি তার সামান্যতম আকর্ষণ আছে বলেও মনে হয় না। বুঝেছি, এটা হবেই। এটা হচ্ছে মনস্তত্ত্বের কথা। এই রিয়াকশন আসাটাই মনুষ্যত্বের লক্ষণ। আমার মনে হয় এরপরে তার পুরনো স্বভাব অনেকটা পাল্টে যাবে। এমনকি তার ম্যানিয়া চিরদিনের মতো বন্ধ হয়ে যাওয়াই আমি স্বাভাবিক বলে মনে করি। তাহলে তো খুবই ভালো হয়। মিস্টার দেশাইয়ের কণ্ঠস্বর চিন্তিত বলে মনে হয়। আচ্ছা, এখন তাহলে রেখে দিচ্ছি দীপকবাবু। হ্যাঁ, উপযুক্ত সময়ে তার সঙ্গে আমি দেখা করব। নমস্কার। দীপক টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখে। দীপকের মোটর ছুটে চলেছে দক্ষিণ কলকাতার দিকে দ্রুত গতিতে। বালিগঞ্জ, মনোহরপুকুর রোড। নম্বরটা খুঁজে বের করতে দীপককে খুব বেশি বেগ পেতে হয় না। কড়া নাড়তেই দরজাটা খুলে যায়। একজন দাসী শ্রেণীর মেয়ে এসে প্রশ্ন করে, কাকে চান স্যার? প্রণতি দেবীকে। ও, তিনি তো সকালে বেরিয়ে গেছেন, এখনো বাড়িতে ফিরে আসেননি। আশ্চর্য। নায়েব মশাই বাড়িতে আছেন? না, তিনিও সকাল থেকে বাড়িতে নেই। আচ্ছা, আমাকে একটা জরুরি কাজে এখানে আসতে হয়েছে। আমি পুলিশের লোক, ডিটেকটিভ। জরুরি কারণে শিবপ্রসাদ বাবুর ঘরটা একবার ভালো করে দেখতে চাই। আসুন আমার সঙ্গে। দাসী শ্রেণীর মেয়েটার ভাবভঙ্গি দেখে বোঝা গেল যে বাধ্য হয়ে এ কাজ করলেও মনে প্রাণে সে খুব বেশি সন্তুষ্ট নয়। যেন দীপক এ কাজ না করলেই ভালো হয়। দোতলার কোণের দিকের বড় ঘরখানা শিবপ্রসাদবাবুর শয়নকক্ষ। দীপক ও রতনকে ঘরখানায় পৌঁছে দিয়েই দাসী শ্রেণীর মেয়েটি প্রস্থান করে। এই ঘরের মধ্যে দাঁড়িয়ে দূরের রাস্তাটা বেশ ভালো করেই নজরে পড়ে। দূরের রাস্তাটার দিকে রতনের মনোযোগ আকর্ষণ করে দীপক বলে, আমি এ ঘরটা সার্চ করছি, তুই ততক্ষণ ওই দূরের রাস্তাটায় একবার ঘুরে আয়। সে কি? অবাক বিস্ময়ে রতন প্রশ্ন করে। দীপক হেসে বলে, আমরা যখন মোটরে চড়ে এদিকে আসছিলাম তখন আর একটা মোটর বহুদূর থেকে আমাদের অনুসরণ করছিল। এই রাস্তাটায় তারা আসেনি। মনে হয় বড় রাস্তার ওপর মোটরটা দাঁড় করিয়ে রেখে ওরা ওখানেই অপেক্ষা করছে। যদি তা সত্যি হয় তক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করবি। রতন ঘাড় নেড়ে সম্মতি জানায়। তারপর ধীরপদে বেরিয়ে নিচে নেমে যায়। দীপক এবার ভালো করে ঘরের আসবাবপত্রগুলির দিকে মনোসংযোগ করে। বেশ বড় ঘরখানা। আলমারি, খাট, কুশন লাগানো চেয়ার এবং অন্যান্য ফার্নিচারের অভাব নেই। টেবিলের ওপর কতগুলি কাগজপত্র নেড়ে দীপক তেমন প্রয়োজনীয় কিছু পায় না। আলমারির মধ্যে অজস্র পুরনো দলিলপত্র আর ব্যবসায় সংক্রান্ত কাগজপত্র। তা থেকে কোনো তথ্য মেলে না। টেবিলের ড্রয়ারটা খুলে একটা চিঠি দীপকের হাতে পড়ে। চিঠিটার মধ্যে নতুন একটা তথ্যের ইঙ্গিত যেন। দীপক রুদ্ধ নিঃশ্বাসে চিঠিটা পড়তে থাকে। তাতে লেখা, প্রিয় প্রণতি দেবী, বিশেষ কয়েকটা ব্যাপারে আপনার সঙ্গে সাক্ষাৎ করা আমার অবশ্যই প্রয়োজন। এমন কতকগুলি তথ্য আপনাকে জানাবো যা থেকে বিরাট একটা ব্যাপার আপনার ধারণার মধ্যে আসবে। আপনার পিতা নিখোঁজ হয়েছেন বলে আপনার যে ধারণা আছে তা ভুল। তিনি শত্রুর চক্রান্তে নিহত হয়েছেন। বিরাট একটা জটিলতা আছে এর মধ্যে। আপনি পত্রপাঠ আমার এখানে চলে এলে আপনাকে সব জানাতে পারি। খুব সাবধানে আসবেন। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। মনে রাখবেন, শত্রুর চক্রান্তে আমার জীবনও বিপন্ন। পত্রপাঠ আসবেন। কাউকেই এই চিঠিখানার কথা জানাবেন না। এটার কথা গোপন না রাখলে আপনার আর আমার জীবন বিপন্ন হয়ে উঠতে পারে। মনে রাখবেন, কারও কোনো কথায় বিশ্বাস স্থাপন করবেন না। এখনই আসছেন তো? ইতি ভবদীয় হরবল্লভ সিংহ। চিঠিখানা পড়ে দীপকের মুখ আলোকিত হয়ে উঠল। চিঠিটা পড়ে সকালে প্রণতি দেবী বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত সে ফিরে আসেনি। হয়তো কোনো বিপদে পড়েছে সে। হরবল্লভবাবুর নাম সে ইতিপূর্বেই শুনেছে বলে তার মনে হল। নামটা সে শুনেছে প্রণতি দেবীর কাছেই। ইনি ছিলেন নিরুদ্দিষ্ট অথবা নিহত প্রণতি দেবীর পিতা শিবপ্রসাদবাবুর ব্যবসায় সংক্রান্ত পার্টনার। আর ইনি বিরাট একটা চক্রান্তের খবর রাখেন বলেও জানা যাচ্ছে। কিন্তু এর ঠিকানাটা কি? দীপক তাকালো চিঠির মাথাটার দিকে। ঠিকানাটা লেখা আছে ৮ নং খেলাত বাবু লেন, টালা।
টালা, সে তো বহুদূর। কিন্তু সেখান থেকে কি এ ব্যাপারে কোনো সূত্র মিলবে? কে জানে। দীপক চিঠিখানা পকেটে পুরে ফেলল। তারপর ধীরে ধীরে নেমে এলো একতলায়। কিন্তু আশ্চর্য, রতন তো এখনো ফিরে এলো না। কি ব্যাপারে ওর এত দেরি হচ্ছে কে জানে। দীপকের কথা মতো রতন বড় রাস্তার উপর গিয়ে দেখল সেখানে একটা সিডান বডি কার দাঁড়িয়ে আছে। ভেতরে দুজন লোক বসে নিজেদের মধ্যে তারা কি একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল। রতন সেদিকে মন দিল না। সে নিশ্চিন্ত মনে ধীর পদে এগিয়ে চলল। বড় রাস্তার কোনো পাবলিক টেলিফোন থেকেই ফোন করা যাবে। ভালোভাবে চারদিকে চেয়ে দেখল রতন, কিন্তু কই, পথে লোক চলাচল বিরল। শীতের রাত্রি, তার উপর এ অঞ্চলে লোকবসতিও ঘন নয়। রাতও বোধহয় 9:30টার কাছাকাছি। এখন লোক চলাচল কমে আসাটাই স্বাভাবিক। রতন এগোচ্ছিল আপন মনে। এমন সময় পেছন থেকে কে যেন ডাকল, একটা কথা ছিল স্যার, 1 মিনিট। কে? চমকে উঠে রতন চাইল পেছনের দিকে। কিছু মনে করবেন না, আপনার দিয়াশলাইটা যদি একবার দিতেন তো ভালো হতো। হে হে, শীতের রাত, একটা সিগারেট ধরাবো। ধরান না। রতন পকেট থেকে দিয়াশলাইটা বের করে দেয় লোকটার হাতে। লোকটা 1 প্যাকেট সিগারেট বের করে, নিজে একটা নেয়, আর একটা রতনের দিকে এগিয়ে দিয়ে বলে, কিছু মনে না করেন তো একটা সিগারেট অফার করি। রতন সিগারেট নেয় একটা। লোকটা নিজের সিগারেটে আগুন ধরিয়ে রতনের সিগারেটেও অগ্নি সঞ্চার করে। কিন্তু সিগারেটটাতে সজোরে টান দিতেই কেমন যেন একটা অবসাদ ঘনিয়ে আসে রতনের সারা দেহে। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করতে থাকে। দারুণ অস্বস্তিতে রতনের সারা শরীর যেন পাক খেয়ে ওঠে। রতন কি যেন বলতে চায়, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে রতন সেখানেই লুটিয়ে পড়ে। তার কানে শুধু বারবার বাজতে থাকে একটি বিদ্রুপাত্মক হাসির শব্দ। তারপরেই আর কিছু অনুভব করবার ক্ষমতা থাকে না তার। দুজন লোক ধরাধরি করে রতনকে তাদের গাড়িতে ওঠায়। তারপরেই গাড়িখানা তীব্র বেগে ছুটে চলে উত্তর দিকে। কি ঘটল তা ভালোভাবে বোঝবার আগেই রতন নিশ্চেষ্টভাবে তাদের হাতে বন্দী হল। লোক দুটো একবার আর চোখে রতনের নিশ্চল দেহটার দিকে তাকায়। এত সহজে যে রতনকে বন্দী করা যাবে তা তারা কল্পনাও করতে পারেনি। তাদের মুখে ফুটে ওঠে পৈশাচিক হাসি। কিছুক্ষণ অপেক্ষা করেও রতনকে ফিরতে না দেখে দীপক বেশ একটু চিন্তিত হল। নিজের গাড়িতে এসে উঠে বড় রাস্তার মোড়ে যাবার জন্য সংকল্প করল সে। রতনের তো এত দেরি করার কথা ছিল না। কিন্তু গাড়িতে উঠবার জন্যে সে এগিয়ে এসেই দেখতে পেল গাড়ির গদির সঙ্গে পিন দিয়ে একটা কাগজ আটকানো আছে। কাগজটা কি দেখবার জন্যে কৌতূহল হল তার। দ্রুত গাড়ির সামনে গিয়ে কাগজটা একটানে খুলে ফেলল সে। আশ্চর্য! বিস্ময়ের প্রবাহ বয়ে গেল দীপকের সারা দেহের উপর দিয়ে। কাগজটা একটা চিঠি, তাকে উদ্দেশ্য করেই লেখা। প্রিয় গোয়েন্দা প্রবর, এখনো বলছি সাবধান। মিথ্যা এ ব্যাপার নিয়ে মাথা ঘামাবার চেষ্টা করো না। আমরা চাই না অকালে তোমাদের জীবনের ওপর মৃত্যুর কালো যবনিকা ঘনিয়ে আসে। তোমার সহকারীকে বন্দি করে নিয়ে গেলাম, তাকে যদি ফিরে পেতে চাও তবে এ ব্যাপার থেকে দূরে থাকো। আমার সম্বন্ধে কোনো খবর বের করবার আশা যে দুরাশা তা বেশ ভালো করে জেনে রাখো। প্রণতিও আমার কাছে বন্দী আছে, তাকে বিশেষ একটি কারণে আমার প্রয়োজন। যথাসময়ে সে মুক্তি পাবে। আর তোমাকেও সাবধান করে দিচ্ছি, যথাসময়ে সাবধানতা অবলম্বন না করলে তোমার ভবিষ্যৎ খুব মঙ্গলময় হবে না। মনে রেখো, আমাদের বিরুদ্ধে এতটুকু অগ্রসর হলে আর আমরা তা ক্ষমার চোখে দেখব না। আরও জেনে রাখো, তোমার ভবিষ্যৎ কুবুদ্ধি যদি আবার তোমাকে আমাদের বিরুদ্ধে নিয়োজিত করে তবে তোমার সহকারীকে আর কোনো দিনই জীবিত অবস্থায় দেখতে পাবে না। এতে তোমার কোনো হিতৈষী। চিঠিখানা উল্টে পাল্টে পড়ে দেখে দীপক কি যেন ভাবল। মিনিট খানেকের কিছু বেশি সময় ব্যয়িত হলো তার এ ভাবনায়। তারপর গাড়িতে উঠে এসে দ্রুত গাড়ি চালালো সে। গাড়ি ছুটে চলল উত্তরের দিকে। দীপকের গাড়িখানা এসে যখন টালার খেলাতবাবু লেনের 8 নম্বর বাড়িখানার সামনে দাঁড়ালো,
রাত তখন 10:30। হরবল্লভবাবুর সাক্ষাৎ মিলতেও খুব বেশি দেরি হল না। বেটে খাটো দোহারা চেহারা, মাথায় টাক, মুখে গোঁফ, চেহারার মধ্যে কেমন যেন একটা বুদ্ধিহীনতার ছাপ বেশ স্পষ্টই চোখে পড়ে। দীপক নিজের পরিচয় দিলে হরবল্লভবাবু বললেন, আপনি কি নিরুদ্দিষ্ট শিবপ্রসাদবাবুর কেসটা নিয়ে কাজ করছেন নাকি? দীপক বলে, হ্যাঁ, জরুরি একটা প্রয়োজনে এসেছি আপনার কাছে। আজ সকালে আপনার একটা চিঠি পেয়ে শিবপ্রসাদবাবুর মেয়ে প্রণতি দেবী এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু তারপর এখনো পর্যন্ত তিনি বাড়ি ফিরে যাননি। আমার চিঠি? হ্যাঁ, এই দেখুন। দীপক পকেট থেকে চিঠিটা বের করে তাকে দেখায়। চিঠিখানা দেখে হরবল্লভবাবু অবাক। তিনি বলেন, আশ্চর্য, এই চিঠি মোটেই আমার লেখা নয়। তবে হাতের লেখা দেখছি অনেকটা আমার হাতের লেখা নকল করে লেখা। দীপক ভ্রু দুটো কুঁচকে বলে, তাহলে আপনি স্বীকার করছেন এই চিঠি জাল? হ্যাঁ। আপনার হাতের লেখা তাহলে ওদের হাতে গেল কি করে? আপনার হাতের লেখার নমুনা না পেলে ওরা জাল করবে কি করে? তা তো আমি বলতে পারবো না দীপকবাবু। বিশ্বাস করুন, এ ব্যাপারে আমি আদৌ কিছু জানি না। আই অ্যাম কমপ্লিটলি ইন দি ডার্ক। দীপক মৃদু হেসে বলে, আমি এমনটাই আশা করেছিলাম। প্রণতি দেবীকে ফাঁদে ফেলবার উদ্দেশ্যেই বোধহয় কেউ চিঠিটা দিয়েছিল। আচ্ছা, চলি হরবল্লভবাবু, মিথ্যায় আপনাকে বিরক্ত করলাম এতক্ষণ। হরবল্লভবাবু বোকার হাসি হাসেন। দীপক কোনো কথা না বলে যত দ্রুত সম্ভব গাড়িতে চড়ে বসে। রতনের জ্ঞান ফিরে আসতেই সে ধীরে ধীরে চোখ মেলে চারদিকে চাইল বেশ ভালো করে, কিন্তু চারদিকে শুধু নিবিড় অন্ধকার। কোনো কিছুই তার ধারণার মধ্যে আসে না। বোঝা যায় না দিন বা রাত, মধ্যাহ্ন না গভীর রাত্রি। বন্ধ ঘরের মধ্যে আলো প্রবেশের সামান্যতম পথও নেই কোথাও। অনেক কষ্টে উঠে বসে সে, কিন্তু মাথার মধ্যে তখনও যেন ঝিমঝিম করছে তার। হাত দুটোতে টান দিয়ে বুঝতে পারে শক্ত দড়ি দিয়ে দুটি হাত একত্র বাঁধা আছে। রতন বুঝতে পারল সে একটা ঘরের মধ্যে বন্দি, তবে আশেপাশে অন্য কাউকে দেখা যাচ্ছে না তার উপর নজর রাখবার জন্যে। দরজা বাইরে থেকে বন্ধ করে বোধহয় ওরা চলে গেছে। চুপচাপ বসে রতন চারদিকে চাইতে লাগল। অন্ধকারটা ততক্ষণে তার চোখে সহ্য হয়ে এসেছিল। হঠাৎ ঘরের কোণের দিকে নজর পড়তেই চমকে উঠল রতনলাল। সেখানে আরেকটি মানুষ বন্দি অবস্থায় চুপচাপ শুয়েছিল। তারও হাত দুটি বাঁধা বলে মনে হলো রতনের। রতন এগিয়ে গেল অনেক কষ্টে। বন্দিনী একটি নারী। রতন তাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি জেগে আছেন নাকি? মেয়েটি চমকে ওঠে, তারপর মুখ ফিরিয়ে রতনের দিকে চেয়ে প্রশ্ন করে, আপনি জ্ঞান ফিরে পেয়েছেন দেখছি। রতন বুঝতে পারে এই মেয়েটি শিবপ্রসাদবাবুর মেয়ে প্রণতি। সে তার বাঁধা হাত দুটো ধীরে ধীরে প্রণতির হাতের কাছে এগিয়ে নিয়ে যায়। বলে, দাঁড়ান, আগে আপনার বাঁধনটা খুলে দিই, তারপর আপনিও আমার বন্ধন মোচন করবেন। মেয়েটি উত্তর দেয় না। রতন অনেক কষ্টে ধীরে ধীরে প্রণতির হাতের বাঁধন খুলে দেয়, তারপর নিজের হাত দুটো এগিয়ে দেয় প্রণতির দিকে। প্রণতি দ্রুত রতনের হাতের বাঁধন খুলে দেয়। এমন সময় বাইরে শোনা যায় পায়ের শব্দ। দুজন লোক ঘরের মধ্যে প্রবেশ করে। একজনের এক হাতে টর্চ, অন্য হাতে খাবারের দুটো থালা, অন্যজনের হাতে একটা রিভলভার। এই যে, জ্ঞান ফিরে পেয়েছো দেখছি। রতন চুপ করে এমনভাবে শুয়েছিল যে তারা জানতেও পারেনি যে তার হাতটি মুক্ত হয়ে গেছে। আচমকা সে ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে যে লোকটির হাতে রিভলভার ছিল তার হাতের ওপর সজোরে আঘাত করে। লোকটার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে। রতন সেটা দ্রুত কুড়িয়ে নিয়ে বজ্র কণ্ঠে বলে, মাথার ওপর হাত তুলে দাঁড়াও শয়তানেরা, না হলে তোমাদের দুজনকেই কুকুরের মতো গুলি করতে এতটুকু দ্বিধা করব না আমি। লোক দুটো হাতের জিনিস ফেলে দিয়ে মাথার উপরে দুহাত তুলে দাঁড়ায়। রতন প্রণতির দিকে চেয়ে বলে, আপনি ওদের দুজনকে এই দড়ি দিয়ে বেঁধে ফেলুন। এতটুকু বাধা দিলে আমি ওদের গুলি করব। প্রণতি ছুটে গিয়ে ওদের দুজনকেই পরপর বেঁধে ফেলে। তারপর দুজনে লোক দুটির পোশাকে নিজেদের সজ্জিত করে নিজেদের পোশাকগুলি ওদের পরিয়ে দেয়। বাইরে থেকে দরজাটি বন্ধ করে দুজনে দ্রুত পদে এগিয়ে চলে। রতন প্রণতিকে নিয়ে যখন বাড়িতে এসে পৌঁছল তখন রাত শেষ হতে খুব বেশি দেরি নেই। দীপকের ঘুম তখনও ভাঙেনি।
রতন ওপরের ঘরে প্রণতি দেবীর বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে এসে দীপকের ঘুম ভাঙাল। দীপক ঘুম থেকে উঠে রতনকে দেখেই কেমন যেন চমকে উঠল। সে জানত রতন শত্রুদের হাতে বন্দি। কি করে সে এত তাড়াতাড়ি ফিরে এলো, এই কথা ভেবে সত্যি সে আশ্চর্য হয়ে গিয়েছিল। বিস্ময়ের ভাবটা কেটে যাবার সঙ্গে সঙ্গেই সে আনন্দে রতনকে জড়িয়ে ধরল। রতন বলল, আনন্দ পরে করলেও চলবে, এখন অন্য একটা জরুরি কাজ করতে হবে। জরুরি কাজ? হ্যাঁ, প্রণতি দেবীকেও মুক্ত করে এনেছি। কিন্তু তাকে কোথায় পেলি? এক ঘরেই বন্দি ছিলাম আমরা দুজন, অনেক কষ্টে পালিয়ে এসেছি। তবে শিগগির ব্যবস্থা না করলে ওদের চক্রান্তকে ব্যর্থ করা যাবে না। সে কি? প্রণতি দেবীকে বন্দি করেছিল কারা? রতন দীপকের কানে কানে কি একটা কথা বলল। কথাটা শুনেই আনন্দিত মুখে দীপক বলল, সত্যি? হ্যাঁ, মিথ্যা বলে আমার লাভ? তুই বোধহয় এতটা ধারণা করে উঠতে পারিসনি। না। আচ্ছা, এক্ষুনি আমি মিস্টার দেশাইকে ফোন করছি, তুই তাহলে বাড়িতেই থাক। না, প্রণতি দেবীকে একা রেখে যাওয়া উচিত নয়। বেশ। রতন আপত্তি করে না। দীপক টেলিফোনের রিসিভারটা তুলে বলে, হ্যালো মিস্টার দেশাই, শঙ্কর প্রসাদের কেসটার সমাধান যদি করতে চান এক্ষুনি আমার এখানে চলে আসুন। আসল আসামিকে যদি গ্রেপ্তার করতে চান তো দেরি করবেন না এক মুহূর্ত। মিস্টার দেশাইকে সঙ্গে নিয়ে দীপক সোজা চলে যায় মনোহর পুকুর রোডে প্রণতিদের বাড়িতে। বাড়ির দাসীটি এসে এত ভোরে দীপক ও পুলিশ বাহিনীকে দেখে অবাক হয়ে যায়। প্রশ্ন করে, কাকে চান? দীপক বলে, নায়েব মশাই আছেন? আগে হ্যাঁ, কিন্তু তাকে কি দরকার? আমাদের সঙ্গে এক জায়গায় যেতে হবে, এক্ষুনি পাঠিয়ে দাও। ঘুম থেকে উঠে নায়েব মশাই চোখ মুছতে মুছতে এসে বলেন, আপনারা হঠাৎ এত ভোরে? দীপক মিস্টার দেশাইয়ের দিকে চেয়ে বলে, মিস্টার দেশাই, এই আপনার আসামি। নায়েব মশাইয়ের হাতে হাতকড়া পরিয়ে দিয়ে মিস্টার দেশাই বলেন, আপনার বিরুদ্ধে নরহত্যা, চৌর্য ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই জন্য আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। হতচকিত নায়েব মশাই বিস্ময়ের ঘোরটা সামলে নিয়ে সজোরে বলেন, কোন প্রমাণের বলে আপনারা আমাকে গ্রেপ্তার করছেন? দীপক বলে, আপনার বিরুদ্ধে একাধিক প্রমাণ বর্তমান। মৃত শিবপ্রসাদ বাবু তার পার্টনার হরবল্লভ বাবুর সঙ্গে ব্যবসা করবার জন্যে বরাহনগরে গিয়ে সেখানকার মহাজন মিশিরজির কাছে তার বাড়ি ও সম্পত্তি বাধা রেখে 1,00,000 টাকা নিয়ে ফিরছিলেন। আপনি এ খবর জানতেন, তাই গোপনে সেদিন রাত্রে আপনি ও আপনার দলবল গাড়ি আটক করেন এবং তাকে হত্যা করেন। একটি রক্তমাখা ছোরা পাওয়া যায় ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ব্রিজের নিচে, তাতে আপনার হাতের ছাপ ছিল। ওধারে শঙ্কর প্রসাদ একটি পুলিশ কনস্টেবলকে হত্যা করেছিল সেদিনই রাত 2টোয়। আপনি সেই জায়গায় শিবপ্রসাদ বাবুর লাশকে ক্ষতবিক্ষত অবস্থায় রেখে আসল পুলিশ কনস্টেবলের দেহটিকে একটি কারখানায় পুঁতে রেখে এসেছিলেন। শঙ্করপ্রসাদ যখন আসল ঘটনা বলতে যাচ্ছিল তখন আপনি ও আপনার দলের লোক তাকে হত্যা করবার চেষ্টা করে। শঙ্করপ্রসাদ যাকে খুন করেছিল তার মুখ ছিল অক্ষত, সে কেবল দেহটাই টুকরো টুকরো করেছিল। কিন্তু আপনি শিবপ্রসাদ বাবুর মুখখানাও ক্ষতবিক্ষত করেছিলেন যাতে কেউ চিনতে না পারে। নায়েব মশাই বিস্ময় বিমূঢ়। দীপক বলে চলে, তারপর আপনি যে প্রণতি দেবীর নামে জাল চিঠি ছেড়েছিলেন হরবল্লভবাবুর নাম দিয়ে, তার উদ্দেশ্য ছিল প্রণতি দেবীকে আটকে দোষটা হরবল্লভবাবুর কাঁধে চাপানো। কিন্তু আপনার সে উদ্দেশ্য সিদ্ধ হয়নি। আমার সহকারী তাকে মুক্ত করে এনেছে। সে কি? নায়েব মশাই হতভম্ব ও বিমূঢ় হয়ে পড়েন। দীপক মৃদু হেসে বলে, আপনার নিজের প্রতি অসীম বিশ্বাসী আপনার বিপদ ডেকে এনেছে নায়েববাবু। আদালতে শঙ্করপ্রসাদ সমস্ত অপরাধ স্বীকার করেছিল। বিচারক তার প্রতি সদয় হয়ে তাকে মাত্র 3 বছরের কারাদণ্ড দেন, আর নায়েব মশাইয়ের হল 10 বছর সশ্রম কারাদণ্ড। প্রণতি দেবী পিতার সম্পত্তি ফিরে পেলেন। নায়েববাবুর কাছ থেকে প্রায় 80,000 টাকা ফেরত পাওয়া গিয়েছিল, সেটাই মিশিরজিকে ফিরিয়ে দেওয়া হলো। বাকিটা ধীরে ধীরে প্রণতি দেবী তাকে দিয়ে দেবেন এই শর্ত থাকল। বিচারক রতনলালের তীক্ষ্ণ বুদ্ধিরও অজস্র প্রশংসা করলেন।